গতদিন আলোচনা করেছিলাম ৩ টা কেস নিয়ে। আমার মনে হয় যে ৩ টা কেস আপনারা মনে রাখতে পারছেন। এট লিস্ট পুরোপুরি মনে না রাখলেও কাহিনী তো মনে রাখতে পারছেন। ২ টা কেসের আমি জাস্ট সারমর্ম বলেছি। আর ৩ নাম্বার কেসের আমি একটু বিস্তারিত বলেছি যে সে কিরকম করে কথা বলতেছিল। তো সেখানে আমি আপনাদের গতদিন আলোচনা করছিলাম হাইপোকন্ড্রিয়াকাল বিষয় নিয়ে, না? অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল বা হাইপোকন্ড্রিওসিস এই ২ টা বিষয় নিয়ে। যারা একদমই নতুন এই ওয়ার্ড গুলা তাদের কাছে একটু কঠিন মনে হবে। কিন্তু আমরা একটু আলোচনা করলে দেখবেন যে এই বিষয়টা খুব সহজেই আপনি আপনার চেম্বারে ধরে ফেলতে পারবেন। আমরা গতদিন আলোচনা করেছিলাম হিস্টেরিয়া নিয়ে। হ্যাঁ? আমরাও হিস্টেরিয়া গ্রস্ত রোগীদেরকে তো দেখি। আমি যে রুব্রিক্সটা নিয়ে আলোচনা করব সেদিন করতে থেকে গেলাম, থেমে গেলাম। সেটা হচ্ছে রেস্টলেসনেস হাইপোকন্ড্রিয়াকাল। তাই না? রেস্টলেসনেস হাইপোকন্ড্রিয়াকাল এই রুব্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। রেস্টলেসনেস হাইপোকন্ড্রিয়াকাল ৪ টা মেডিসিন আছে। আর্সেনিক, অ্যাসাফিটিডিয়া, আম আ তারপরে গ্রাফাইটিস, হ্যাঁ? আর ভ্যালেরিনা আমাদের অ্যা এই মেডিসিন। তো মানে আপনাকে বুঝতে হবে যে এই ৪ টা মেডিসিনের রোগকেন্দ্রিক আচরণ কিন্তু একই রকম। তো এখানে কি বলছে রেস্টলেসনেস। তো এদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি থাকতেছে, আবার ফিয়ার ও থাকতেছে, পাশাপাশি এই রেস্টলেসনেস বিষয় মানে অস্থিরতা থাকতেছে। অস্থিরতা কি? এখন আমার কি হবে? এখন আমি কি করব? আমার কোথায় যাওয়া উচিত? আমার কি এর জন্য ডাক্তারের কাছে যেতে হবে? আমি কোন ডাক্তারের কাছে যাব? আমি কি গাইনির কাছে যাব? আমি কি নিউরোর কাছে যাব? এই যে ৩য় পেশেন্টটা, হ্যাঁ? তার ঘুম হচ্ছে না, ফোন দিচ্ছে গাইনির কাছে। নিউরোর ওষুধ খেয়েও তার অস্থিরতা কমতেছে না বা ঘুম আসতেছে না। সে চিন্তা না আমি গাইনির সাথে একটু কথা বলি। নাকি আমি ডাক্তার কাউসারের কাছে ফোন দিয়ে হোমিওপ্যাথি খাবো। এখন আমার কোন ধরনের ওষুধ খাওয়া দরকার? কোন পিল খাইতে হবে? নাকি আমি ওষুধই খাবো না? নাকি আমি এই যে টোটকা উম আ ঘুম-টুম আসার জন্য যে শাক-টাক কি, কি সব খাই, কাড়া খাই, ওগুলা খাবো। তো এই জিনিসটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে এবং সে তখন কিন্তু রেস্টলেসনেস হয়ে যাচ্ছে। তো এখানে বিষয় হলো যে হাইপোকন্ড্রিয়াসিস, হ্যাঁ? রুব্রিক্স এর মধ্যে আছে হাইপোকন্ড্রিয়াকাল মানে হাইপোকন্ড্রিয়াসিস থেকে আসছে হাইপোকন্ড্রিয়াকাল। তো এই হাইপোকন্ড্রিয়াসিস টা কি? একজন একজন ব্যক্তি এই হাইপোকন্ড্রিয়াকাল আচরণ করেন? তো হাইপোকন্ড্রিয়াসিস হলো একজন ব্যক্তি যখন তার হেলথ নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা ওই হেলথ নিয়ে খালি বলতেই থাকে। আপনিও দেখবেন যে আপনার সামনের পেশেন্ট একটা না হতে তার একটা সমস্যা নিয়ে আসছে, একটা বলতে না বলতে আরেকটা বলতেছে। আরেকটা থেকে আরেকটা যাচ্ছে। আচ্ছা স্যার এই যে দাঁতটা এরকম হয়ে গেল, এটাও কি রোগ? আমার এই যে চুল ঝরছে। একটার পর একটা নিয়ে সে বলতে থাকে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু তার মনের মধ্যে এরকম চলতে থাকে। তো হাইপোকন্ড্রিয়া হলো মনের একটা চরম বিষণ্ণতা, এক্সট্রিম ডিপ্রেশন অফ মাইন্ড হাইপোকন্ড্রিয়া। যা প্রায় তার সিম্পটম বা উপসর্গকে কেন্দ্র করে গড়ে ওঠে। তার যে সিম্পটম গুলা আছে, তার যে রোগের লক্ষণগুলা আছে সে মনে করছে সেটা কেন্দ্রিক তার ডিপ্রেশন তৈরি হয়ে যায়। রোগ নিয়ে সে ডিপ্রেশনে পড়ে যায়। ঠিক আছে? তো হাইপোকন্ড্রিসিস হলো নিজের স্বাস্থ্য নিয়ে রোগীর মধ্যে রোগীর রোগীর মনের মধ্যে এক ধরনের উদ্বেগ থাকে। মরবিড কনসার্ন অফ হেলথ এটাকে বলে। মরবিড কনসার্ন অফ হেলথ। তো স্পেশালি যখন তাদের মধ্যে ফিজিক্যাল সিকনেস মানে ফিজিক্যাল সিকনেস বলতে কি? আমরা ধরেন যে মাথা ব্যাথা করতেছে, আমার এখানে একটা ফুলে গেল, টিউমারের মতন হয়ে গেল। এগুলো হলো ফিজিক্যাল সিকনেস। এই ফিজিক্যাল সিকনেস নিয়ে তার ডেলুশন তৈরি হয়ে যায়। এরে আমার তো গালটা এরকম একটু ফুলে গেল। কি ব্যাপার? আমার অ হাসতেছে, আমার ঠোঁটটা কেন এরকম বাঁকা লাগতেছে? এই যে ফিজিক্যাল লেভেলের সিকনেস এর ডেলুশন তার মধ্যে তৈরি। সে মনে করে। মানে যেটাকে আমাদের স্টলওয়ার্টরা বলেছেন ইমাজিনারি ফিজিক্যাল ডিজিজ। কত সুন্দর কথা বলেছেন। ইমাজিনারি ফিজিক্যাল ডিজিজ। কাল্পনিক শারীরিক রোগ সেটার সাথে সে সম্পর্কিত করে। ইমাজিনারি ফিজিক্যাল ডিজিজ কাল্পনিক শারীরিক রোগ। আরে আপনার তো কিছুই হয়নি। আর আপনি এটাকে ইমাজিন করা শুরু করছেন, কল্পনা শুরু করছেন।
মুখ হাসতে যে একটু এরকম হয়ে গেছে অথবা একটু লালা পড়ছে বা থুতু পড়ছে, আমার তো বেলস পালসি হয়ে গেছে, আমার তো ফেসিয়াল পালসি হয়ে গেছে। তাহলে ইমাজিনারি, ইমাজিন করতেছে, কল্পনা করতেছে। ঠিক আছে? শব্দটা খুব সুন্দর করে তারা ডিফাইন করেছেন। তো তারা আগে থেকেই সেই জিনিসটা চিন্তা নিয়ে মগ্ন থাকে। যেমন, আমার তো আবার ক্যান্সার হয়ে গেল না তো? আমার তো আবার হার্টের প্রবলেম হয়ে গেল না তো? আমার তো আবার এটা হয়ে গেল না তো? আমার তো আবার ওটা হয়ে গেল না তো? এইরকম কথাবার্তা রোগীরা বলে। আমার ওই যে ৩য় কেসটার কথা মহিলাটার কথা মনে করেন। সে কোন একটা সিনড্রোমের কথা বলতেছিল। কি বলতেছিল মনে আছে কারো? হোয়াইট কোট সিনড্রোম। আমি নিজেও জানতাম না যে ওটাকে হোয়াইট কোট সিনড্রোম বলে। হোয়াইট কোট সিনড্রোম কি আপনারা জানেন? হোয়াইট কোট সিনড্রোম হলো, ধরেন যে রুগী আপনার কাছে আসছে, ডাক্তার সাহেব একটু বিপিটা চেক করে দেন। আপনি যেই বিপি চেক করতে যাবেন, অমনি দেখবেন যে তার প্রেশার অনেক বেড়ে গেছে। আমার অনেকগুলা পেশেন্ট আছে এরকম। নরমালি সে যদি বাসায় টেস্ট করে অত থাকে না। অত বেশি কখনোই সে পায় না। কিন্তু আমার চেম্বারে আসে করলে দেখা যাচ্ছে যে ১৮০/১১০, ১২০ চলে আসে। ইন জেনারেল হয়তো তার ১৩০/৮০ থাকে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে হোয়াইট কোট সিনড্রোম। তো তারা এই ঘাবড়িয়ে যায়, এরকম ইয়ে করে ফেলে। তো এই হাইপোকন্ড্রিয়াকাল পারসনরা শুধু এগুলাই খুঁজে, খুঁজে বাইর করতে থাকে। এগুলাই দেখবে, এগুলাই খুঁজতে থাকবে, তার মাথার মধ্যে এগুলা নেই, চলতে থাকবে। তো তাদের এই বিষয় এবং তাদের যে রিঅ্যাকশন, হ্যাঁ? এই যে খুঁজে, খুঁজে বাহির করা এবং রিঅ্যাকশন, এইটা আমাদেরকে খুব মিসগাইডেড করে ফেলে। কোন মেডিসিনের সাথে জানেন? ক্যালকেরিয়া কার্ভের সাথে। ঠিক আছে? দেখেন তো ডাক্তার সাহেব এটা। আর যে এ বাপরে বাপ! কি হয়ে গেল? ক্যালকেরিয়া কার্ভের মতন মনে হয়। কারণ ক্যালকেরিয়া কার্ভে আমরা পাই ডেলিরিয়াম লাইট উইথ ডিজায়ার ফর সিঙ্গল মেডিসিন। ডেলিরিয়াম লাইট উইথ লাইট ডেলিরিয়াম লাইট উইথ ডিজায়ার ফর। মানে যেটাকে লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াম উইথ আমাদের রুব্রিক্স আছে। একই রুব্রিক্স আরকি। লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াম উইথ ক্যালকেরিয়া কার্ভ। এরকম মনে হয়। এই পারসন গুলাকে দেখবেন, একটু খোঁজ যদি নেন, একটু যদি তার সাথে কথা বলেন, দেখবেন যে এরা বইয়ের পাতায় ডুবে থাকে। কোন বই? মেডিকেলের বই। আর বর্তমান জামানার কি? আর সায়েন্সের একটা আশীর্বাদ বলতে পারেন কি, ইন্টারনেট ফ্যাসিলিটিস না, মোবাইল ফোন, ওই যে মোবাইল ফোনে, স্মার্টফোনে ইন্টারনেট লাগানোই থাকে। কিছু হয়েছে এখন ঝাঁপায়ে পড়বে। হ্যাঁ, একদম ঝাঁপায়ে পড়বে। এই কই আছে, কি আছে, বিভিন্ন রিভিউ গাড়ি মোটা হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর কবির রিভিউ দেখো, এটা করো, ওইটা করো। তো তার ওই বিষয়টা নিয়ে চিন্তা তার মধ্যে থাকতেই থাকে, করতে থাকে। নিজের ফিজিক্যাল সিম্পটম নিজেই তৈরি করে। বাংলায় আমরা যেটাকে বলি রোগ বাতিক। বুঝছেন? এটাকে আমরা বলি রোগ বাতিক। যাদের রোগ বাতিক থাকে তাদেরকে বলা হয় হাইপোকন্ড্রিয়াসিস। এটা ভালো মতন মনে রাখেন। যেই রোগ, ওটা আপনার বাড়ির বউ হোক আর যাই হোক, যে ওই খালি কথায়, কথায় রোগ বিলাপের কথা বলে, আপনি সুন্দর করে হাইপোকন্ড্রিয়াসিস নিয়ে নিবেন। তো একজন ব্যক্তি হেলথ নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, এক্সেসিভ প্রো অকুপেশন আরকি। মানে প্রি অকুপেশন একদম ওইটার মধ্যেই লেগে থাকে। এবং যখন লেগে থাকে এটাই তাকে অ্যাংসিয়াস করে তোলে। ওটাই তাকে অ্যাংজাইটি তে ভোগায়। ঠিক আছে? একটা জিনিস আবার খেয়াল করবেন যে হাইপোকন্ড্রিসিস যদি কোনো পেশেন্টকে আপনার হাইপোকন্ড্রিয়াকাল মনে হয় কোনো পেশেন্টকে, তাহলে অবশ্যই অন্য কোনো রোগীর কেস টেকিং যখন আপনি করছেন, তাকে অবশ্যই আপনি তার পাশে বসাবেন না। তাকে আপনি সাইডে রাখবেন। আপনি দূরে যান। এটা প্রাইভেট কথা হচ্ছে। কেন বলেন তো? ওই যে রুগী যে কথাগুলা বলবে, ওইও তখন মিলানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমারও তো এরকম হয়। কিরে এটা রোগ নাকি? হায়, হায়, হায়! এই সমস্যাটা তৈরি হয়ে যাবে। এই কারণে নিয়ম হলো, আপনি যখন পেশেন্ট দেখবেন, সিঙ্গেল পেশেন্ট দেখেন। অন্য কাউকে দেখেন না। অন্য কোনো রুগীকে দেখেন না আরকি। তাহলে হেলথ নিয়ে এক্সেসিভ প্রিঅকুপেশন তাকে অ্যাংশিয়াস করে তোলে। তাহলে এটা কি? এটা হলো, এটাকেই বলে হচ্ছে থটস এরোনিয়াস।
আমি গতদিন বলছিলাম এটা নিয়ে আলোচনা করব আজকে এবং কোত্থেকে তৈরি হয় আমরা অ্যাপ্লাইড সাইকোলজি থেকে বিষয়গুলো বুঝবো। থট এরোনিয়াস। তো আমরা জানি প্রত্যেকটা পেশেন্ট কিভাবে বলতেছে, কিভাবে ইয়ে করছে, প্রত্যেকটা হাউ এর পেছনে হোয়াই লুকায় থাকে। আমাদের উচিত রিমেডির হোয়াইটাকে খুঁজে বাইর করা। আমরা যদি কোনো রুব্রিক্সও নিই, তাহলে ওই রুব্রিক্স এর পেছনে হোয়াইটা আপনাকে খুঁজতে হবে। তো আমরা এই থট ইরোনিক্স এর যদি মূল কথা মানে ক্রাক্সটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। ফিজিক্যালের সাথে কিভাবে সাইকোলজি, মেন্টালের কানেকশন থাকে সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি বুঝতে না পারি, তাহলে সবকিছু গল্পের মতন মনে হবে। তো আমরা তো এমনিই জানি মানে অনেক কিছু আমরা যেরকম না দেখেই বিশ্বাস করে ফেলি, তাই না? আমরা আধ্যাত্মিকভাবে বিশ্বাস করে ফেলি। এটা মানে এটাই। কিন্তু প্রত্যেকটা তো সায়েন্স আছে পেছনে, তাই না? তো আমরা এমনি জানি যে ফিজিক্যালের সাথে মাইন্ডের একটা কানেকশন আছে। তো কিভাবে কানেকশন আছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। খুব সুন্দর আ আমি তো সেভ করে রাখছিলাম। কম্পিউটার রিস্টার্ট দিয়ে এটা গেলগা। আ এক ভদ্রমহিলা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমি তার ছবিটা ডাউনলোড করে রেখেছি। ছবিটা একটু আপনাদেরকে দেখাই। উম এইখানে রাখি। এটা একটু বড় করি। আচ্ছা। আমি শেয়ার করছি দেখেন। এই ভদ্রমহিলা এটাকে দিয়েই একদম মানে বুঝাই দিয়েছেন যে কিভাবে মহিলাটার নাম ভুলে গেলাম। আ হাউ টু ওয়ার্ক ব্রেইন তার রিসার্চের টাইটেলটা ছিল এরকম। হাউ টু ওয়ার্ক ব্রেইন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই না? হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। এটা এখানে থাক আমি আলোচনা করছি। তো আমাদের আপনারা এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে এই যে লিম্বিক ব্রেইন লেখা আছে। আমরা এই লিম্বিক সিস্টেম হ্যাঁ? এটার মনে হয় আমরা যারা আমাদের এখানে বিএইচএমএস যারা আছেন, ইভেন দেন আমাদের আরো কিছু সিনিয়র পারসন আছেন, তারা এই বিষয়টা হয়তো জানেন। লিম্বিক সিস্টেম এটা শুনেছেন। এটা হলো ব্রেইনের অংশ। তো এই লিম্বিক সিস্টেমে কি হয়? আমাদের যে ফাইট, ফ্রিজ, স্ট্রেস, রেসপন্স করে, প্রক্রিয়া করে এই অংশটাতে। হ্যাঁ? এই অংশে মানুষকে ভাবায় আমি কি নিরাপদ? লোকজন আমার কাছে কি চাচ্ছে? এই ধরনের প্রতিক্রিয়াগুলা এখান থেকে আসে। সুতরাং লিম্বিক ব্রেইন হলো সেই জায়গা যেখানে আমাদের ইমোশন গুলা বসবাস করে। আমাদের যত ইমোশন সব এই লিম্বিক সিস্টেমের মধ্যে দেখেন এই যে এখানে আমার তো কার্সর দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এই যে লিম্বিক সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের লিম্বিক ব্রেইন দিয়েছে। এই জায়গার মধ্যে ঢুকে থাকে যেমন ফ্রাইট, ফ্রিজ, স্ট্রেস রেসপন্স এই সবকিছু ওইখানে ঢুকানো থাকে। ওই জায়গায় বসবাস করে আরকি সোজা বাংলা কথা। তো আ আমরা আ আ এই জায়গার হচ্ছে আ একটা পার্ট আছে এটাকে বলছে হচ্ছে ইন্টেলিজেন্ট পার্ট। ঠিক আছে? এইখানে দেখেন আ এই যে ইন্টেলিজেন্ট পার্ট ফ্রন্টাল এরিয়া এখানে দেখা যাচ্ছে কি এইটা যেন আরেকটা ছবিতে ছিল। ফ্রন্টাল এরিয়া তারপরে হলো আপনার এর ২ টা পার্ট আছে। ফ্রন্টাল এরিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স, হ্যাঁ? এই জায়গাগুলাতে এই সামনের এই অংশটা একটু বুঝে নেন। এই অংশগুলাতে এই যে কর্টেক্স দেখছেন? প্রিফ্রন্টাল কর্টেক্স, তারপরে এই অংশটা হচ্ছে ফ্রন্টাল কর্টেক্স। তো এইখানে কি হচ্ছে? এইখানে আমাদের এই যে সহানুভূতি, empathy যেটাকে বলে, হ্যাঁ? সহানুভূতি দেখেন এখানে এই ছবিতে দেওয়া আছে। empathy, insight, response, flexibility, emotional আ রেগুলেশন, বডি রেগুলেশন, মর্টালিটি, হ্যাঁ? ইনটিউশন, হ্যাঁ? অ্যাটুডেন্ট কি? অ্যাটুয়েন্ডেন্ট কমিউনিকেশন, ফেয়ার মডুলেশন এই বিষয়গুলা এই প্রিফ্রন্টাল কর্টেক্স এর মধ্যে থাকে।
হ্যাঁ? তো এমপ্যাথি মানে কি? এমপ্যাথি হলো সহানুভূতি, তাই না? সহানুভূতি তো বোঝানোর কিছু নাই। আমরা সহানুভূতিশীল হই। তারপরে হচ্ছে ইনসাইট হলো অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি নিয়ে তো আমি এর আগে কথা বলেছিলাম। হ্যাঁ? ইনসাইট। আর তারপরে কি বলছে? রেসপন্স ফ্লেক্সিবিলিটি। এই রেসপন্স ফ্লেক্সিবিলিটিটা একটু বোঝার আছে। রেসপন্স ফ্লেক্সিবিলিটির এটা যদি আমরা বাংলা করি তাহলে অর্থটা এরকম দাঁড়ায় যে সাড়া দানের নমনীয়তা। উত্তর দানের সংযোজন ক্ষমতা। তো এই রেসপন্স ফ্লেক্সিবিলিটিটা হলো কোন পরিস্থিতিতে আগে থেকেই অটোমেটিক প্রক্রিয়া দেওয়া থেকে বিরত থাকা এবং খুব সচেতনভাবে বিভিন্ন প্রকার বিকল্প পন্থা অবলম্বন করে সর্বোত্তম যেটা রেসপন্স করতে হবে সেই রেসপন্স করার বিষয়টা বেছে নেওয়া। ঠিক আছে? এটাকে আপনি বলতে পারেন যে মনের মেন্টাল পজ বাটন। আপনি একটা রিঅ্যাকশন না দেওয়ার আগে আপনি থেমে গেলেন। কিরকম? এটা কিভাবে কাজ করে? খুব মজার বিষয়। তো এটা কিভাবে কাজ করে? ১ম টা হলো অটোমেটিক ইমপালস। কিরকম? যে ১ম এ ধরেন কোন ঘটনা আমাদের মস্তিষ্কে অ্যাম আ একটা তাৎক্ষণিক একটা ইমোশনাল প্রতিক্রিয়া তৈরি করলো। যেমন ধরেন যে একটা ঘটনা ঘটলো আপনার রাগ হয়ে গেল। আপনি ভয় পেয়ে গেলেন বা হতাশ হয়ে গেলেন। ঠিক আছে? তারপরে কি হবে? একটা কনসিয়াস কনশাস একটা পজ মানে বিরতি। হ্যাঁ? একটা বিরতি নিলেন। হ্যাঁ? একটা রেসপন্স ফ্লেক্সিবিলিটি টা তখন আপনার মধ্যে অ্যা সক্রিয় হয়ে উঠবে। হয়ে গেলে আপনি ওই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় আপনি সাথে না করে একটু বিলম্ব করলেন, একটু পজ দিলেন, একটু বিরত রাখলেন। তারপরে আপনি পজ দিয়ে আপনি চিন্তা করতেছেন। একটা মানে ইভ্যালুয়েশন করতেছেন। এই যে বিরতির সময়ের মধ্যে আপনি পরিস্থিতিটাকে মূল্যায়ন করলেন। যে কি রেসপন্স করলে বিষয়টা ভালো থাকবে। এবার আপনি চুজ করলেন যে রেসপন্সটা এটা হতে হবে। এরকম হতে হবে মানে আপনি একটা আম কনক্লুশন এ আসলেন। তারপর সেই অনুযায়ী আপনি একটা সাড়া দিলেন, একটা রেসপন্স করলেন। ঠিক আছে? কিরকম একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আপনার আ অফিসে একটা কনফারেন্স হচ্ছে। ঠিক আছে? তো আপনি একটা কনসেপ্ট বা একটা পেপার, হ্যাঁ? আপনি যেটা পাবলিশ করছেন কনফারেন্সে। তো সেখানে আপনার কোনো একজন কলিগ যেটা হয় আমরা সমপর্যায়ের লোক হলে একটা জেলাসি কাজ করে। ভালো কাজ হলে তো ডেফিনিটলি জেলাসি কাজ করে। কিছু মানুষের করে। তো এরকম এক কলিগ সে খুব আ আশেপাশের লোকজনকে বলতেছে মানে পাবলিকলি খুব ভীষণভাবে তার ক্রিটিসাইজ করল। "ধুর এই বেটা কাজ করছে নাকি? ফাঁকি দিছে হ্যান-ত্যান।" মানে যাই হোক এইভাবে আপনার কাজটার খুব ক্রিটিসাইজ করল। তখন কি হবে? আপনি যখন এটা জানতে পারবেন তখন আপনার মধ্যে কি হবে? আপনার মধ্যে কিন্তু অটোমেটিক একটা রেসপন্স চলে আসবে। অটোমেটিক একদম স্বয়ংক্রিয়ভাবে একটা প্রতিক্রিয়া আপনার মধ্যে চলে আসবে। সে সময় কিন্তু যখন আসবে ওই রেসপন্স ফ্লেক্সিবিলিটি এই বিষয়টা কিন্তু ১ম এ থাকে না। আপনি কিন্তু একদম রেগে উঠবেন, "এই! এত বড় কথা বলল।" হ্যাঁ? আপনি হয়তো বলে উঠবেন, "আপনি কি বুঝেন?" বা আপনি হয়তো তার সাথে আর্গুমেন্ট করবেন। তার সাথে ক আ বিবেক কি বলে বিবাদে জড়ায় পড়বেন। অথবা দেখা যাচ্ছে যে এমনও হতে পারে একটু ইয়ে হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন। থাক চুপ থাকাই ভালো। আপনি মন-টন খারাপ করে এত এদের জন্য করি তারপরেও আমার সাথে এরকম করছে মন-টন খারাপ করে আপনি বসে গেলেন। এটা হলো অটোমেটিক রেসপন্স। তারপরে কি হবে? যখন আপনার রেসপন্স ফ্লেক্সিবিলিটি টা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, আপনার মধ্যে আসবে, তখন কি হবে? আপনি কিছুটা বিরতি নেওয়াটাকেই বেটার মনে করবেন। আপনি একটা গভীর শ্বাস নিলেন, নিজেকে বললেন যে, "নাহ, আমি রাগ করছি। আমার তো রাগ হচ্ছে।" হ্যাঁ? কিন্তু এইভাবে রাগ করলে হবে না। কনফারেন্সে এত মানুষের সামনে আমার রিঅ্যাক্ট করা যাবে না। আমি এই ব্যাটাকে ছাড়বো না, কিন্তু আমি এখন তাকে তাৎক্ষণিকভাবে জবাব দিব না। আপনি পরিস্থিতি মূল্যায়ন করলেন। কিভাবে মূল্যায়ন করছেন? আপনি ভাবতেছেন যে, "ব্যাটা কেন এরকম বলল?" তার ধারণাটা সে যেটা বলল, এটা কি আসলে আমার ভুল-টুল ছিল নাকি? সে এত বড় ক্রিটিসাইজ আমার করে ফেলল। আমার প্রয়োজন হলে এটাকে আবার আ রিভিউ করতে হবে।
ঠিক আছে? তো আপনি তখন কি করলেন? আপনি বিকল্প কিছু প্রতিক্রিয়ার অ্যাকশন নিবেন এরকম চিন্তা করলেন। কিরকম অ্যাকশন? আপনি অনেকগুলো অপশন চিন্তা করতেছেন। ১ম অপশনটা কি? আপনি তাকে তার কাছে গেলেন যে, "আপনি যে আমার ক্রিটিসাইজ করতেছেন, আসলে প্রবলেমটা কোথায়? আপনি প্রবলেমটা আমাকে বলেন। অথবা আপনি মনে হয় আমার প্রবলেম আমার যে থিওরি সেটা আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলতে চাই।" এটা একটা অপশন হতে পারে। ২য় অপশন হচ্ছে আপনি হয়তো তাকে বললেন, "আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। আপনার মতামতের জন্য ধন্যবাদ। হ্যাঁ? আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি যে অ্যাঙ্গেলে ক্রিটিসাইজ করলেন, এটা আমি আবার পুনর্বিবেচনা করে দেখব। আমারও ভুল হতে পারে।" এটা একটা অপশন হতে পারে। ৩য় হচ্ছে আপনি হাসতে, হাসতে বললেন যে, "আচ্ছা ভাই এটা পরে আবার আমরা আলোচনা করে দেখবনি। আগে প্রেজেন্টেশনটা আমার শেষ হয়ে যাক, কনফারেন্সটা শেষ হয়ে যাক, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব।" তো ফ্লেক্সিলি এস রেসপন্স ফ্লেক্সিবিলিটি এই ওই সময়ের মধ্যে কিন্তু এই এত বিকল্প অপশন কিন্তু তৈরি করে ফেলে। এবং সবচেয়ে বেশি যেটা প্রফেশনাল হবে এবং ফলপ্রসূ হবে সেই রেসপন্সটা ওই ব্রেইনের ওই অংশই কিন্তু চুজ করে নেয়। ঠিক আছে? চুজ করে নেয়। নিয়ে ইয়ে করে। তো এই রেসপন্স ফ্লেক্সিবিলিটি মানুষের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ? এর ইয়েটা হচ্ছে ১ নাম্বার কারণ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। এটা দ্বারা মানে রেসপন্স ফ্লেক্সিবিলিটি দ্বারা আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা অতিরিক্ত আবেগে কান জ্বালাইছি, তাই না? ওই মোশাররফ করিমের যদি রেসপন্স ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আবেগটাকে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারত। তারপরে ২য় বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের একটা উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়। কি হলো তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে যুক্তি এবং বিবেচনা ব্যবহার করে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। এরপরে কি? এরপরে হচ্ছে সম্পর্ক উন্নয়ন। আপনি যদি ওই ধরেন যে একজন ক্রিটিসাইজ করলো আর আপনি যে বুকের কলার মার্কসলের মতন যে বুকের কলারে দিয়ে ধাম-ধুম করে কয়েকটা বসায় দিলেন। তাহলে এটাতে কি হবে? এটাতে আপনাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ায় দিবে। অথবা ২ টা কথা শুনায় দিলে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়াবে। দিন শেষে তো সে আপনার সাথেই কাজ করে, আপনার কলিগ। তো রেসপন্স ফ্লেক্সিবিলিটি আপনার সম্পর্ক উন্নয়ন করে এবং অ্যা আপনার সুস্বাস্থ্যও কিন্তু বজায় রাখে একদিক দিয়ে, তাই না? মানসিক স্বাস্থ্য বজায় রাখে। আর মানসিক স্থিতিস্থাপকতা কি? এটা আমাদের জীবনের চাপ মোকাবেলা করতে শেখায়। তো রেসপন্স ফ্লেক্সিবিলিটি মূলত এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স এর একটা কাজ মস্তিষ্কের। এই মস্তিষ্কের এই অংশটি আমাদেরকে বা এটাকে বলা যায় সিইও আমাদের কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার যেরকম থাকে তো এটা হলো তাই। ঠিক আছে? তো এই এটা হলো আমি এর আগেও বলেছিলাম আমাদের আবেগের কেন্দ্রটাকে বলা হচ্ছে অ্যামিগডালা। আমাদের এই এত আবেগ আসে অ্যামিগডালা থেকে। এবং এটা তাৎক্ষণিকভাবে সংকেতগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের যেখানে বিরতি দেওয়ার দরকার সেটাকে বিরতি দিবে। তারপরে যেখানে রেসপন্স ফ্লেক্সিবিলিটির প্রয়োজন হবে সেখানে সেটা করবে। বিকল্প অপশন গুলাকে মূল্যায়ন করার ক্ষমতা এই জায়গায় অ্যামিগডালা থেকে উৎপন্ন হয়। তো যাক এত আলোচনার মূল বিষয়টা হচ্ছে রেসপন্স ফ্লেক্সিবিলিটি হলো একজন পরিপক্ক এবং বুদ্ধিমান মানুষের মানসিক গুণ। এটা আমাদের প্রাণীদের মতো অটোমেটিক যে জীব জানোয়ার যেগুলা আছে জন্তু তাদের মতন অটোমেটিক প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে একজন সচেতন মানুষের মতন চিন্তা করতে বা পছন্দ করতে স্বাধীনতা দেয়। তাইলে এই রেসপন্স ফ্লেক্সিবিলিটি আসলে মানুষকে মানুষ বানায়। এরপরে ৪ নাম্বারটা দেখেন। ৪ নাম্বারটা কি দিয়েছি? ৪ নাম্বারটা দিয়েছি হচ্ছে ইমোশনাল রেগুলেশন মানে আবেগ নিয়ন্ত্রণ। বডির আবেগ নিয়ন্ত্রণ, বডির রেগুলেশন এগুলো আপনারা বুঝেন। হ্যাঁ? তারপরে মোরালিটি নৈতিকতার বিষয়টাও আপনারা বুঝেন। আরেকটা বিষয় হচ্ছে ইনটিউশন, হ্যাঁ? ইনটিউশনটা কি? ইনটিউশন হলো এমন একটা মানসিক ক্ষমতা বা যুক্তি বা প্রমাণ বা আ সচেতন চিন্তা ছাড়াই মানে সরাসরি আপনি উপলব্ধি করতে পারেন। এটা আমাদের রুব্রিক্স আছে এই কারণে এটা পড়াচ্ছি। তো এইটা কোত্থেকে আসে? যেমন ধরেন যে আপনি হঠাৎ করে একটা
এই আহারে! হঠাৎ করে আমরা বলি না, ইস! এই যে অনুভূতি বা সাড়া দেওয়া, এই যে গাট ফিলিং, হ্যাঁ? সরাসরি উপলব্ধি হিসাবে যে কিছু যা কিছু সত্য বা মিথ্যা বা খারাপ বা ভালো লাগে এটা আপনি সাথে, সাথে ইস! উফু! উফ! এই যে ইয়েগুলা করছেন। যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে ইনটিউশন এর বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি রাস্তা পার হওয়ার সময় কিন্তু আপনি হিসাব করে দেখেন না যে একটা ট্রাক আসছে ১২০ কিলোমিটার দূরে আমি এখানে আছি রাস্তাটা এতখানি ক্রস করতে কতখানি সময় লাগবে। এটা ক্যালকুলেশন কিন্তু আপনি করেন না। জ্যামিতিও করেন না, অ্যালজেব্রাও করেন না। আপনার কিন্তু স্বজ্ঞা, ইনটিউশন এর একটা ইয়ে হলো স্বজ্ঞা। এই ইনটিউশন আপনাকে ইনস্ট্যান্টলি বলে দিবে যে এখন তুমি পার হয়ে যাও। যত জোরেই আসুক ট্রাক তোমাকে চাপা ফেলবে না। তাই না? এই উইদিন মিলিসেকেন্ড কিন্তু এই হিসাবটা হয়। আবার দেখা যাচ্ছে যে ১ম বার আপনি কাউকে দেখেই আপনার সন্দেহ শুরু হয়। দেখে আরে কেমন চোর লাগছে। আপনি তার সম্পর্কে কোন তথ্যই আপনার কাছে নাই। আপনি ১ম দেখছেন কিন্তু তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ইয়ে দেখে আপনার মধ্যে একটা খারাপ ফিলিংস আসছে। এটাই হলো সজ্ঞা। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনি হয়তো কোন সমস্যার জন্য হাজারো ডাটা বিশ্লেষণ করছেন। কিন্তু শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিলেন, সেটাই হলো আপনার গাট ফিলিং এবং অন্তর্দৃষ্টি থেকে আসলো। তো সৃজনশীল কাজ করার সময় একজন শিল্পী বা একজন লেখক হঠাৎ করে একটা আইডিয়া পেয়ে যায়, যেটা আপনি বিশ্লেষণ করে বের করতে পারবেন না। মোনালিসা আঁকলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। এটার উপরে রিসার্চ হচ্ছে। হাজার, হাজার মানুষ পিএইচডি করছে। কিন্তু তিনি কিন্তু কোন একটা আইডিয়া থেকে হঠাৎ করে পেয়েছেন। আইডিয়া একটা পেয়েছেন, তিনি এঁকে ফেলছেন। এটা এখন জগৎখ্যাত হয়ে গেছে। তাই না? তা অ্যাটুইনড কমিউনিকেশন অ্যাটুইনড অ্যাটুইনড হ্যাঁ? এটা কি? এটা হলো যখন আপনি কেবল শব্দ শোনেনই না, বরং অন্যের অনুভূতি, অন্যের অব্যক্ত চাহিদা বা ইচ্ছা, তাদের অশরীরীয় কথা মানে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার টোন, ছন্দ এই ইয়েগুলো আপনি শুনলেনই না। এসবের কিছুর সাথে এতটাই সমন্বিত হয়ে যান যে আপনার মধ্যে এক ধরনের আবেগিক অনুরণ তৈরি হয়ে যায়। এক ধরনের ভাইব্রেশন তৈরি হয়ে যায়। আপনি কথার আড়ালের অর্থও বুঝে ফেলতে পারেন। যেমন মনে করেন যে আপনার বন্ধু আপনার সামনে আসছে। সে মুখে কিছু বলতেছে না। সকাল থেকে খায়নি। বাড়িতে টাকা নাই। পকেট ফুটো একটা টাকা কড়ি নাই। না খেয়ে আছে ২ দিন থেকে মনে করেন। বন্ধু মুখে বলছে, "এই কি হইছে তোর?" আমি ঠিক আছে। তার কণ্ঠ একটু কেমন, কেমন। হ্যাঁ? এবং আপনার চোখে চোখ সে রাখতে পারতেছে না। কারণ সে তো লুকাচ্ছে। মানুষ কিন্তু চোখে চোখ রেখে মিথ্যা কথা সহজে বলতে পারে না। তো অ্যাটিউন ক এ কমিউনিকেশন এ কি হলো? আ আপনার মধ্যে তার কথা আপনি বিশ্বাসই করতে পারছেন না। "আরে তুই বললেই হলো নাকি? ঠিক করে বলতো, কি হইছে? সকালে খাইছিলি?" কোত্থেকে আসলো এই অ্যাটুইন কমিউনিকেশন। ঠিক আছে? যতই বলুক যে সব ঠিক আছে, কিন্তু আপনার মনের মধ্যে কাজ করছে। নিশ্চয়ই তুই খাসনি। কি হইছে বল? টাকা নাই? তুই আমাকে কেন ফোন দিসনি? আপনার বাচ্চা স্কুল থেকে ফিরে আসছে, ছটফট করছে। কি কিছু হইছে বাবা? টিচার মেরেছে, বকা দিয়েছে, পড়া পাওনি, পড়া পারোনি? আ কম মার্ক পেয়েছো পরীক্ষাতে? কিছুই কথা বলতে চাচ্ছে না। আপনার মধ্যে থাকা অ্যাটিউনড কম কমিউনিকেশন কি করলো? কমিউনিকেশন তাকে কিন্তু আপনি জোর করছেন না। বরং আপনি তাকে বললেন, "আচ্ছা ঠিক আছে, তোমার বলতে ভালো লাগছে না, তুমি বলো না। কিন্তু যখন তোমার মন চাইবে তুমি আমাকে বলতে পারো। আমি তোমার কথা শুনবো।" এটা হলো অ্যাক্টিভ কমিউনিকেশন। আপনার সহকর্মী কোন একটা প্রজেক্টের কাজ নিয়ে প্রচন্ড হতাশা বোধ করছে। অ্যাটুইন কমিশনে আপনি শুধু তাকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন না। বরং তার হতাশাকেও এক ধরনের স্বীকৃতি আপনি দিবেন। আপনি হয়তো তাকে বললেন, এই ধরনের সমস্যা আমারও হয়েছিল। আমিও যখন শুরুতে প্রজেক্ট গুলা করতাম, খুব কঠিন ভাই। এগুলো করা খুব কঠিন। অ্যাটুইন কমিশন। তাহলে অ্যাটেন্ড কমিশন হলো একটা কার্যকর এবং সহানুভূতিশীল যোগাযোগ পদ্ধতি। যেখানে অন্য ব্যক্তির যে অ্যা তরঙ্গাঙ্ক থাকে, যে তরঙ্গ ঢেউ থাকে, সেটার সাথে অন্যের তরঙ্গের সাথে, অন্যের হারমোনির সাথে নিজেকে টিউন করার চেষ্টা করা। যাতে
আপনাদের কথোপকথন কেবল তথ্যের আদান-প্রদান না হয়, বরং গভীর একটা মানবীয় সম্পর্কের সেতুবন্ধন তৈরি হয়। এটাই হলো অ্যাটুন কমিউনিকেশন। হ্যাঁ? এই অ্যাটুন কমিউনিকেশনেই তো শুধুমাত্র এম কি বলে চোখে দীর্ঘদিন ধরে পাশাপাশি হাঁটছে ছেলে-মেয়ে। এই অ্যাটুন কমিশনেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। কখনো কথাই হয়নি। আমরা দেখি না অনেক এড অনেক টিভি ইয়েতে। এরপরে ৯ নাম্বারটা কি হচ্ছে? ফেয়ার মডুলেশন। ফেয়ার মডুলেশন হলো সেই প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্কে ভয়ের অনুভূতি চালু করে বা বন্ধ করে বা আরো বেশি বাড়ায়া দেয়। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, চিন্তাভাবনা বা বিভিন্ন ওষুধ। একটু আগে আমার সাথে একজন চ্যাট করতেছে। কোত্থেকে নাম্বার পাইছে। বলে যে ফ্যারিনজাইটিস এর ট্রিটমেন্ট আপনার করতে পারেন কিনা? হোমিওপ্যাথিতে আছে কিনা? তারপর কি সব ওষুধের নাম-টাম দিয়ে বলছে, এই ওষুধ পাওয়া যাবে কিনা? এই যে এই ওষুধ নিয়ে ভয়, প্রতারিত হওয়ার ভয়, এই জায়গাগুলো হচ্ছে এই ফিয়ার মডুলেশন এই জায়গা থেকে আসে। তো এটা আপনাকে মনে রাখতে হবে যে ভয় হচ্ছে একটা ভলিউম নবের মতন ভলিউমের নব এই যে আমাদের থাকে না? আমরা রেডিওতে নব দেখতাম এরকম করে ঘুরালেই ভলিউম বেড়ে যায়। আবার এরকম করে ইয়ে করলে উল্টা দিকে ঘুরালে কমে যায়। আমাদের ট্যাপে যেরকম এরকম করে ঘুরালে পানির ফোর্স বাড়ে আর উল্টা দিকে ঘুরালে কমে, তাই না? তো কখনো এটা ভয় বাড়ে মানে অ্যামপ্লিফিকেশন হয়। আবার কখনো কমে এই এ ফিয়ার মডুলেশন এর মাধ্যমে। তো ফিয়ার মডুলেশন কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কের ২ টা অংশ আছে। একটা হলো অ্যামিগডালা। আমি যেটা বললাম অ্যামিগডালা হচ্ছে মস্তিষ্কের ভয়ের কেন্দ্র। এটি কোনো ঝুঁকি বা ভীতির সংকেত পেলেই সক্রিয় হয়ে ওঠে। এবং আমরা আ এই যে ফাইট বা ফ্লাইট এই প্রতিক্রিয়াগুলো আমাদের মধ্যে চালু হয়ে যায়। আর ২য় টা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা মস্তিষ্কের যৌক্তিক বা নির্বাহী কেন্দ্র সিপিইউ। এটা অ্যামিগডালাকে বলে, "এই তুমি শান্ত হও। শান্ত হও, ভয় পেতে হবে না। যেকোনো পরিস্থিতিতে তোমাকে রিঅ্যাকশন করতে হবে নাকি? এই পরিস্থিতি অত ভয়ংকর না।" প্রিফ প্রি-কর্টেক্স হচ্ছে আসলে সবকিছু প্রসেস করে, এনালাইসিস করে। তো এই ভয়ের প্রক্রিয়াকে শান্ত করতে এবং নিয়ন্ত্রণ করতে এই প্রি-কর্টেক্স অ্যা অ্যামিগডালাকে শান্ত করতে সে কাজ করে। বুঝতে পারছেন? একটু অন্যরকম লাগতেছে কিন্তু ডাক্তার তো আপনারা, আপনাদের সবকিছু জানা উচিত। জানতে হবে ধীরে, তাই না? তো এই ফেয়ার মডুলেশন বেসিক্যালি একটা ইন্টেলেকচুয়াল থিং। আপনি ইমোশনকে কিভাবে পারসিভ করছেন এবং সেখান থেকে কিভাবে আপনি রিঅ্যাক্ট করবেন, এই ২ এর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাবো। হ্যাঁ? আ আমার একটা প্রেজেন্টেশন করার ইচ্ছা ছিল। কিন্তু করতে পারি না। হয় না কেন জানি। সময়ই বাইর করতে পারি না। তো এই ছবিগুলো দেখেন। উম এই যে পাইছি। আ শেয়ার। এটাকে বলে হচ্ছে দ্যা কগনিটিভ ট্রায়াঙ্গেল। একটু বড় করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। কগনিটিভ ট্রায়াঙ্গেল। তো এই বিষয়টা কি? এখানে কিছু টেকনিক্যাল টার্ম আছে। হ্যাঁ? এই টার্ম গুলো বুঝলেই আসলে এরিনিয়াস যে থিং আছে সেটা আমরা বুঝতে পারবো। কোত্থেকে আসে, কি করে হলো, এই বিষয়গুলো বুঝতে পারবো। হ্যাঁ? তো আমরা আসলে বুঝবো যে কিভাবে ভারসাম্যগুলা হয়, কিভাবে কাট অফ হয়ে যাচ্ছে। আর আমাদের মস্তিষ্কের মধ্যে আসলে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন চলতে থাকে। বলে না যে কেমিক্যাল রিলিজ হচ্ছে, রাসায়নিক বলে না সম্পর্কের রাসায়নিক, ঐরকম আসলে প্রত্যেকটা কিছু কেমিক্যাল আমাদের মস্তিষ্কে এগুলা সিক্রেশন হয়। ওগুলা দিয়েই চলে আরকি। এই তো যখন এই প্রতিক্রিয়াগুলা খুব তীব্রতর হয়, তখন কেমিক্যাল রিঅ্যাকশন বেশি হয়। তখন কি হয়? তিলকে তাল মনে হয়। ছোট জিনিসকেও বড় মনে হয়ে যায়। জিনিস তো ছোটই আছে। আমরা ওই যে এগারিকাসে দেখিনি? ছোট্ট একটা ১ চামচ জিনিসকেও মনে হচ্ছে যে বিশাল একটা সমুদ্র। তো যাক এই যে এখানে যেটা দিয়েছে এগুলা হলো কগনিটিভ রেসপন্স। আমাদের থট, চিন্তা, আ বিহেভিয়ার, হ্যাঁ? আচরণ, ফিলিংস,
অনুভূতি, এগুলা সবাই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এই থট, ফিলিংস, বিহেভিয়ার এগুলাকে বলে হচ্ছে দ্য কগনিটিভ ট্রায়াঙ্গেল। তো আপনি যা ভাবেন, আপনি তাই ফিল করবেন। আপনি যেটাই চিন্তা করতে থাকেন, দেখেন আপনি সেটা ফিল করা শুরু করছেন। আপনি এখন তেঁতুলের কথা ভাবেন, দেখেন মুখ দিয়ে লালা চলে আসবে। তো আপনার শরীর সেই সেনসেশন, সেই সংবেদন আপনাকে দিবে। হ্যাঁ? আর আপনি ঠিক সেভাবেই বিহেভ করবেন। আর এই চক্রের মধ্যে যদি কোন একটা ইরর মানে কি? ত্রুটি, কোন যদি ত্রুটি দেখা যায় তাহলে পুরা প্রক্রিয়াটি আপনার ত্রুটিপূর্ণ হয়ে যাবে, অ্যামালগেট হয়ে যাবে। তো তাই বিভিন্ন লোক বিভিন্নভাবে চিন্তা করে। যেমন কেউ সবসময় কনফিউজ থাকতেছে। এখানে কনফিউজড এর একটা খুব সুন্দর ইয়ে আছে। কি বলে? ছবি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ? এইখানে আ আমরা দেখতে পাচ্ছি কি? আমাদের এগুলা তো আমরা যারা ফেসবুকিং করি, তারা তো এই চিহ্নগুলো সব জানি, তাই না? বিভিন্ন লোক বিভিন্নভাবে চিন্তা করতেছে। কেউ কনফিউজড হলে কি? এই দেখেন এই পাশেরটা কনফিউজড হয়ে যাচ্ছে বা এই প্রশ্ন মার্ক চলে আসছে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে কারো মাথায় একটা আম "এটা কি? ওটা কি?" তখন আমরা প্রশ্ন মার্ক দিই। কারো মাথার মধ্যে প্রসেস চলছে। দেন গিয়ার-টিয়ার দিয়ে যেটা করা আছে সেটার প্রসেস চলছে। আবার কেউ কোনো আইডিয়া নিয়ে আসছে, লাইট জ্বালায় দিয়েছে। তো এইরকম মানে ইমোশন থাকে। হ্যাঁ? তো বিভিন্ন জ্ঞান প্রক্রিয়া এই কগনিটিভ প্রসেস এবং চিন্তা ভাবনা বিভিন্ন জিনিসের উপরে রয়েছে। তো এই থট প্রসেস, এই অ্যা থট এরোনিয়াস, হ্যাঁ? আমরা যেটা নিয়ে ছিলাম মূলত থট এরোনিয়াস এটা আর কিছুই না। এটা এক ধরনের আসলে ডিস্ট্রাকশন, একটা বিকৃতি। যেমন আমি একটু আগে বললাম যে অ্যামিগডালা বা প্রিফ্রন্টাল কর্টেক্স এর মধ্যে এই এক ধরনের বিচ্ছিন্নতা হয়ে যায়। একটা কাট আপ বিষয় চলে আসে। দেখা যাচ্ছে সেখানে কিছু একটা ভাইরাস ঢুকে গেছে। থার্ড পার্টি বা কোন একটা কারণে ত্রুটিপূর্ণ জিনিস ঘটে গেছে। তো কগনিটিভ ডিস্ট্রাকশন হলো কেবল সেই উপায়ের মাধ্যমে আমাদের মনের মধ্যে আমাদেরকে এমন কিছু করতে বিশ্বাস করায় যা আসলেই সত্য না। এই চিন্তা, এই ভুল চিন্তাগুলো সাধারণত নেতিবাচক হয় বা আ আবেগী আবেগকে আরো জোরদার করার জন্য ব্যবহার করে। এটা খুবই সায়েন্টিফিক বিষয়। আমি যে কথাগুলো আজকে বলতেছি ডেফিনিটলি খুব সায়েন্টিফিক বিষয়। প্রত্যেকটা মানে স্বীকৃত জার্নালে পাবলিশড হওয়া জিনিস। এবং এই বিষয়গুলা কিন্তু আমাদের এই রিমেডির সাথে খুবই বেশি সম্পর্কিত। তো কোন নেগেটিভ ইনফোর্স চলে আসে আমাদের থিংকিং এবং দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা নেগেটিভ কিছু ঢুকে গেল, নেগেটিভিটি ঢুকে গেল। তখন কি হচ্ছে আমাদের থিংকিং, থট প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ইমোশন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগে হাসি-খুশি ছিলাম। একটা ভয়ের কিছু ঢুকে গেল। তখন আমার ইমোশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা জানি, তাই না? তো আমরা নিজেদেরকে এমন কথা বলি যা যুক্তিসঙ্গত এবং সঠিক শোনায় ওই সময়টাতে। কিন্তু আসলে যা তা না। ওটা ডেলুশনই আরকি। তো যখন আপনার মধ্যে নেগেটিভ ভাব থাকবে, তখন আপনি নিজেকে নিয়ে কখনোই ভালো বোধ করবেন না। সবসময় তখন আপনি খারাপ বোধ করবেন। তো যাক আমরা এই রুব্রিক্সটা একটু বোঝার চেষ্টা করি। থট এরোনিয়াস। এই থট এরোনিয়াস টা কি? থট এরোনিয়াস আমি লিখে দিলাম। থট এরোনিয়াস। তাই না? থট এরোনিয়াস মানে কি? ইরোর। তো ইরোর কি? ইরোর মানে হচ্ছে ইরোর, ইরোনিয়াস আসছে ইরোর থেকে। রুব্রিক্স আছে ইরোনিয়াস। তাহলে ইরর কেন? কারণ এটা হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস, ত্রুটির কিছু। এটা একটা ইরোনিয়াস অ্যান্সার, ত্রুটিপূর্ণ উত্তর। সেটা কি? যা নীতি, শালীন বা সঠিক থেকে বিচ্যুত। ওই অ্যান্সারটা নৈতিক না। ওই অ্যান্সারটা শালীন না, অশালীন। ওটা সঠিক না। সেটাই হলো ইরর। তাই না? যেটা হওয়া উচিত ছিল, সেটা না হয়ে ভুল হয়ে গেছে। অসঠিক হয়ে গেছে, বেঠিক হয়ে গেছে। তো ধরেন যে আপনি কম্পিউটারে একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার ঢুকাইছেন, ইনস্টল দিলেন। ঢুকানো মানে ইনস্টল দেওয়া। আপনি ইনস্টল দিলেন। কিন্তু আপনার পিসিতে ভাইরাস আছে। এই ভাইরাস থাকার কারণে প্রোগ্রামটা ভাইরাস ইনফেক্টেড হয়ে গেল। এবার যখনই আপনি প্রোগ্রাম ওপেন করতেছেন আপনার এরর দেখাচ্ছে। এরকম হয় না? এই যে আমরা আগে এই
ফ্লপি ড্রাইভে করে যখন নিয়ে আসতাম বা পেন ড্রাইভে ভাইরাস থাকলে সফটওয়্যারে ক্লিক করছে আর সফটওয়্যার যাচ্ছে ইরর মেসেজ দেখাচ্ছে। তাহলে ইরোনিয়াস এর ডিকশনারি মিনিং হচ্ছে ভুল, ত্রুটিপূর্ণ, সঠিক নয় বা মিথ্যা। এটা এক ধরনের অ্যাডজেক্টিভ যা এমন কোন তথ্য, ধারণা, বিশ্বাস বা সিদ্ধান্তকে বোঝায় যা বস্তুনিষ্ঠভাবে সত্য নয় বা যাতে ভুল রয়েছে। এটা এমন কিছু বোঝায় যা ভুল তথ্য, বিশ্বাস, মতামত বা পদ্ধতি দ্বারা গঠিত বা চিহ্নিত। এই ধরনের বিষয়গুলো হয় সম্পূর্ণ অসঠিক বা আংশিকভাবে সঠিক, সঠিকও যদি হয় তাহলে আংশিকভাবে, যা একটা ভ্রান্ত ধারণা জন্ম দেয়। এটা ভুল ধারণা আপনার মধ্যে জন্ম দিবে। এই ভুল তথ্যের উপরে ভিত্তি করে গড়ে ওঠে এটা, ভুল তথ্যের উপরে ভিত্তি করে গড়ে ওঠে এবং সে কারণে সর্বদাই ভুল ফলাফল প্রদর্শন করে। আপনি যদি ভুল তথ্য দিয়েই লাইফটা গড়েন, আপনি যদি ভুল মেডিসিন শেখেন, ভুলভাবে ট্রিটমেন্ট করা শেখেন, তাহলে কি হবে? সর্বদা আপনি ভুল ফলাফল পাবেন। এই জিনিসই। তো তার স্বাস্থ্য সম্পর্কে থট এরোনিয়াস বা আইডিয়া এরোনাস বা ভ্রান্ত ধারণা সে পোষণ করে। এখন আমরা আসি থট, বারবার খালি থট, 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 থট বলতেছি। থটটা কি? থটটা কি এটা একটু বুঝে নিই। থট বা থিংকিং, থিংকিং মানে কি? ভাবনা। থিংকিং কোনটাকে বলে? আমরা থিংকিং কাকে বলি? থিংকিং হচ্ছে থিংকিং। সব সময় একটা চলমান প্রসেস চলছে। আমি থিংকিং। হ্যাঁ, আমরা বলি না যে কি চলছে? কি থিংক করছেন এত? একটু বলেন, আমাদেরকে একটু শেয়ার করেন। মানে কি? থিংকিং প্রসেসটা কন্টিনিউয়াস চলছে, একটা প্রক্রিয়াধীন। তো যেখানে থট হলো মেমোরির একটা অংশ এবং যা কন্ডিশনাল এবং যা একটি রেসপন্স এবং রিফ্লেক্সের পরিবর্তন রিফ্লেক্স প্রতিক্রিয়া দেখায় আরকি। তো আমরা বলি না যে আমরা বলি যে আমার এই বিষয়ে একটা থট আছে। আমার এই বিষয়ে একটা থট আছে। আমরা বলি না? আমার একটা থট আছে। চলো এটা আবার পুনরায় ভাবা যাক। সুতরাং আমাদের বুঝতে হবে থট কি? থট হলো আমি আপনার সময় সম্পর্কে এমনভাবে ভেবেছি, আপনার সম্পর্কে এমনভাবে ভেবেছি বা আপনাকে নিয়ে এই থটটা আমার আছে। সুতরাং এটা একটা জিনিস যার জন্য কন্ডিশন রিফ্লেক্স এবং যেখানে একটা ইরর আসছে, তথ্য ভুল আসছে, রং ইনফরমেশন আসছে। এই ব্যক্তি রং ইনফরমেশন দিচ্ছে এবং সে কেবলই সেই ইরোনাস বা ত্রুটিপূর্ণ আচরণ করতেছে। তো আমরা যদি আমাদের রেপার্টরিতে বন্ধ করে দিলাম। আমরা যদি রেপার্টরিতে যাই, রেপার্টরিতে এই ভ্যালিনা আর থট, হ্যাঁ? এই নিয়ে এক গাদা রুব্রিক্স আছে। এক গাদা আমি দিয়ে দিচ্ছি। নেন লিখে নেন। কোনটাতে সিঙ্গেল মেডিসিন, কোনটাতে অনেক মেডিসিন আছে। এক গাদা ইয়ের মধ্যে কি, কি? এটা হলো ১ম এরটা কি? থট গুলা কেমন হচ্ছে? থট পারসিস্টেন্স ও পারসিস্টেন্স আছে যে নিচে আছে। থট পারসিস্টেন্স। পারসিস্টেন্স কি? অবিরাম চিন্তা, তাই না? থট ইরোনিয়াস, ইনস্টেবল, অস্থির, র‍্যাপিড, রাশ, অ্যাজিভ ড্রাঙ্কনেস। দেখেন রুব্রিক্সে কি দেওয়া আছে? অ্যাজিভ ড্রাঙ্কনেস। হ্যাঁ, তারা অনুভব করে যে তার কোন সেন্সই নাই, ড্রাঙ্ক। তারপরে সেনসেশন অফ ওরিয়েন্টেশন, দিক-বেদিক জ্ঞান হ্রাস পেয়ে যাচ্ছে। আমাদের এর জন্য একটা খুব ভালো আ রুব্রিক্সও আছে। এই রুব্রিক্সটা আপনারা দেখতে পাবেন। ওরিয়েন্টেশন সেন্স অফ ডিক্রিজড। সুন্দর একটা রুব্রিক্স। ওরিয়েন্টেশন সেন্স অফ ডিক্রিজড। তারা অনুভব করে যে তারা এখন একদম মাতাল, as if drunk। আপনি এসব কি বলছেন? মহিলার কথা ভাবেন। আপনার গ্যাস আপনার মনে হবে যে আপনার কোত্থেকে গ্যাস আসছে? কোথায় থেকে আপনার চোখের পাওয়ার এত কমে যাচ্ছে? আপনি কেন গাইনির কাছে যাচ্ছেন? ৩য় রোগীর কথা মনে করেন। হুম? আপনার তো মাথা দেখানো উচিত। আপনার মেন্টাল সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আমরা এরকম ভাবি না? এরকম ভাবি। মানুষের সাথে কথা বলি এরকম ভাবি। তো থট ভ্যানিশিং হয়ে যাচ্ছে। থট ভ্যানিশিং এই যেমন রুব্রিক্স এ থট ভ্যানিশিং চিন্তার বিলাপ হয়ে যাচ্ছে। থট ওয়ান্ডারিং, হ্যাঁ? বিচরণকারী চিন্তা, ওয়ান্ডারিং করা মানে এদিক ওদিক ওয়ান্ডার করা আরকি। তো এই সব গুলাকে যদি আপনি এক করেন, তাহলে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, এই অনুভূতিটা একটা ব্যক্তিকে একটা সিক ফিলিং দেয়। আমি অসুস্থ এই ফিলিংটা দেয়।
আমি অসুস্থ। রুগী এসে বলে, "আমি অসুস্থ।" মানে তারা ফিল করছে যে সে অসুস্থ। এখন একটি বিষয় আসে, আমাদের মধ্যে ক্রমাগত কিছু না কিছু অন্তর্নিহিত একটা রোগ চলছে। এই টাইপের রুগীরা এসে ইয়ে করে, "স্যার আমার মধ্যে কিছু না কিছু তো একটা হচ্ছে। আমার মধ্যে এটা ঘটতেছে। স্যার একটু চেক করে দেখবেন? স্যার একটু বিপিটা চেক করেন না? স্যার আমার একটু সুগার একটু চেক করে দেখেন না?" কোন না কোন রোগ তো আছেই রুগীর কথা। কোন না কোন রোগ তো আছেই। আমার শরীরে তো কিছু হয়েই গেছে। দেখেন তো আমি হাসলেও আমার মনে হচ্ছে যে ঠোঁটটা কিরকম বাঁকা হয়ে যাচ্ছে। এই কথাগুলো রুগীরা বলে। অসুস্থ থাকার এই স্থির অনুভূতিটা এই রুগীকে সিক ফিলিং দেয়। এই কনস্ট্যান্ট যে দেখেন না একটু এরকম ঠোঁটটা বাঁকা হয়ে যাচ্ছে। এটা কি আবার বেলস পালসি হয়ে গেল কিনা? এই অনুভূতিটাই তাকে সিক ফিলিং দেয়। আমাদের রুব্রিক্স কি বলেছিলাম? আমাদের রুব্রিক্স হচ্ছে ডেলুশন সিক বিইং, ডেলুশন সিক বিইং। ঠিক আছে? সিক এর জন্য আরো সুনির্দিষ্ট একটা রুব্রিক্স আছে। কেন্টের ইয়েতে আমি বলতেছি, আলোচনাও করব। তো আমি দেখেন যখন আ সিক নিয়ে লিখতেছিলাম। তো আমি লিখি হচ্ছে আপনার Google ডকে। তো টাইপ করতে যেয়ে অ্যা এগুলাকে বলা হচ্ছে আ ইমোটিকন। হ্যাঁ? ইমোটিকন আমি দেখেন আমি দেখাচ্ছি। সিক এর ইমোটিকন দিয়েছিলাম তো এরকম আসছে। কই গেল? শেয়ার। আ কই গেল? হ্যাঁ, এই যে ইমোটিকন দেখেন। এই দেখেন সিক এর ইমোটিকন হচ্ছে এরকম। হ্যাঁ? আহ! বমি করছে। তাই না? এই জিনিসগুলা দেখলে মাথার মধ্যে থাকে। তো এই যে উম আ রুগীর মধ্যে হ্যাঁ, ইমোটিকনে ভমিটিং এর ইয়ে দেখায়। মানে মানুষ এই ভমিটিং টাকে অসুস্থতা মনে করে। এই টাইপের রুগীরা এসে বলে। যেমন ওই মহিলাগুলাও বলতেছিল যে, "আমার বমি আসছে, আমার গ্যাস হচ্ছে, নাউশিয়া হয়, বমি, বমি ভাব।" নাউশিয়া মানে কি? বমি, বমি ভাব। হ্যাঁ, গা ঘাঁটে। হ্যাঁ? বমি হচ্ছে না কিন্তু অনুভব করে, বমি করতে চায়। এটাও তো এক ধরনের সিক। আমরা বলি না যে আ সি সি সিকনেস সমুদ্রে গেলে আমার ইয়ে হয়ে যায়। মর্নিং সিকনেস আমাদের মহিলাদের হয়, প্রেগন্যান্ট মহিলাদের। মোশন সিকনেস কারে চললে হয়, গাড়িতে উঠলে অসুস্থতা হয়, বমি হয়। তখন কি হয়? ১ম, ১ম এ কি হয়? আপনি যখন যাদের মোশন সিকনেস আছে, আপনি বাসে উঠলেন বা কারে উঠলেন, তখন কি হয়? ১ম এ সে অসুস্থতা অনুভব করে। মনে হচ্ছে যে বমি হয়ে যাবে, বমি হয়ে যাবে। বমি কিন্তু ১ম এ বের করে না। যখন বারবার মনে হতে থাকে তারপরে সে বের করে দেয়। ঠিক আছে? তো আমি ওই যে রুব্রিক্স টার কথা বলতেছিলাম, delusion sick imagines himself to be sick. delusion sick imagine himself to be sick. হ্যাঁ? এ কেন্টের রেপার্টরিতে আছে। পরের আপগ্রেডেশন এ পাবেন। আর সিনথেসিস এর ফাইনাল আপ ইয়েতে পাবেন। তো মানুষ কিন্তু বুঝতে পারে না। যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন, ধরেন যে আমাদের কোন এক আপা উঠলেন, উঠে যদি হাসব্যান্ডকে বলে যে, আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে।" পরের দিন উঠলেন, উঠে, আমার গাটা কেমন ঘাটছে।" হ্যাঁ? তারপরের দিন আমার, আমার ঘুম ভালো হয়নি, আমি আবার ঘুমাবো। আজকে তোমাদের জন্য নাস্তা করতে পারব না। আমি বাবুর জন্য টিফিন আজকে দিতে পারব না। তুমি দিয়ে দাও, তুমি করো।" যদি রেগুলার এরকম করে বলতে থাকেন, তখন বাড়ির লোকজন কি বলবে? কি বলবে? এই মহিলা খালি নাটক করে। তাই না? খালি ভান করে। একজন ব্যক্তি তো সবসময় অসুস্থ থাকতে পারে না। কিন্তু এই রোগীর মধ্যে এই অসুস্থতার অনুভূতি থাকে। এইজন্য সে কিছুই করতে চায় না। কিছুই করতে চায় না। হ্যাঁ? তো একটা সুনির্দিষ্ট রুব্রিক্স যা এই অ্যা মেডিসিনের ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ডিফাইন করে। হ্যাঁ? এটা কেন্ট কিন্তু ইয়ে করে যদিও কেন্টের জামানায় না, এই রুব্রিক্স এর মধ্যে এই মেডিসিনকে ঢুকাইছে। হুম? তো সেটা হলো এই আরেকটা আ ইয়ে হলো যে এই ব্যক্তিরা ভিতর থেকে কিন্তু খুব বেশি ফরসেকেন ফিল করে।
একাকিত্ব, ফরসেকেন ভাব। আমরা প্রায় পেশেন্টের সাথে যারা আছে মানে তার আইপিআর, হ্যাঁ? আইপিআর এর কাছে থেকে তার এই সিক ফিলিং এর এই কথাগুলা শুনে আমরা কিন্তু কনফিউজড হয়ে পড়ি। তো যাক আমরা যেহেতু ওই ১ম রুব্রিক শুরু করলাম, সেখান থেকে আমরা দেখলাম কি অ্যাম অ্যা অ্যাসাফিটিডা, প্লাম-বাম, আর্সেনিক, হ্যাঁ? এই বিষয়গুলা আমরা যদি একটু ডিডি করে আগাতে পারি, তখন আপনার কাছে মনে হবে যে প্রতিদিন কেউ এরকম করে কেন নাটক করতেছে, হ্যাঁ? নাটক করার দরকার তা তো কিছুই হয়নি। এই যে মহিলার কথা চিন্তা করেন, এই যে এই মহিলা বলে না, এই মেডিসিনের মেক্সিমাম পেশেন্টই আপনার কাছে এত রিপোর্ট নিয়ে আসবে। একটা রিপোর্টের মধ্যে আপনি তেমন কিছু পাবেন না। হ্যাঁ? আমি আপনাকে লাইভ কেস দেখায় দিতে পারব। যে কিরকম ইয়ে করে একটু আগে আমাকে ফোন দিছিল। একদম সেম রিপোর্ট করে একটু কিছু হলেই হার্টের ওই যে টপোনিন টেস্ট করবে। আর কি আমি এমন টেস্ট করে ওগুলো আমি নিজেও জানি না। আমরা তো একটু প্যাথোলজিক্যাল বিষয়ে একটু দুর্বল। তাই না? উনাকে যদি বলে, "আরে আপনার তো বারবার করতেছেন, কোন রিপোর্ট তো কিছুই আসে না।" হ্যাঁ? আমরা কিন্তু অনেক রোগীকে ভাবি যে, "আরে বাপরে তোমার তো এত রিপোর্ট করারই দরকার নাই।" রোগীকে আমরা বলেও ফেলি না? আবার এই টাইপের রোগী আমি ১ম এ কি বলেছিলাম? যে এই রোগী আসলে আপনার কাছে মানে আবার আসছে। হ্যাঁ? এই ধরনের একটা ফিলিংস কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। ডাক্তারের মধ্যে তৈরি হবে। এদের দেখে এদের কর্মকাণ্ড দেখলে আপনার মাঝে মধ্যে রাগও চলে আসতে পারে। হ্যাঁ? আপনি হয়তো উচ্চ বাক্যের ২ টা কথাও শুনেন, "আরে আপনার কি হইছে?" কখনো তো একটু ভালো থাকার চেষ্টা করেন। কখনো তো একটু ভালো পজিটিভ কথা বলেন, একটু ভালো রেসপন্স করেন। কেন আপনি এরকম করেন? কোন সমস্যা না। আপনার সমস্যাটা কোথায়? এই রোগীর সাথে কথা বলে আপনার ভেতর থেকে এই ফিলিংসটা আসবে। তো এখন আমাদেরকে জানতে হবে হোয়াই? কেন তিনি এরকম করেন? কারণ আপনারা আমি আগেই ১ম দিনই বলেছি যে এরা হলো পোর। এরা আসবে প্রেজেন্টেশন হলো পোর। আমি পোর নিয়ে আলোচনা করতেছি। আমি যখন এই রেপার্টরিতে এই এক্সট্রাক্ট করলাম রুব্রিক্স গুলা এবং নিয়ে যখন আপনার ক্লিপবোর্ডের মধ্যে রাখলাম, খুব কাছাকাছি মেডিসিন হচ্ছে বেলেডোনা জানেন? খুবই একদম পাশাপাশি মেডিসিন এই ভ্যালেরিনার। তো ১ম কাছের মেডিসিন হলো বেলেডোনা। কিন্তু আমরা তো ধরেন যে অনেক সময় মূল জায়গায় না যেয়ে থট এরোনিস এগুলা ধরতে পারলাম না। না নিলে আমরা তখন দেখা যাচ্ছে বেলেডোনাই দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বেলেডোনার পার্সন তো চিনি। আমরা বেলেডোনা রোগীর অনুভূতি তো জানি। বেলেডোনা রোগী কেমন হয়? হ্যাঁ? আমরা যদি রুব্রিক্স ওয়াইজ যাই, তাহলে যেকোনো মেডিসিনে দেখা যাচ্ছে বেলেডোনা চলে আসতে পারে। হ্যাঁ? বেলেডোনার মধ্যে কিন্তু একটা পোর ফিলিংস বেলেডোনার মধ্যেও আছে। তাই না? সিপিআর মধ্যেও আছে, বেলেডোনার মধ্যে পোর ফিলিংস আছে। কিন্তু আবার ওই যে দেখেন আমি ২য় কেসটার ওই যে যেটা বলতেছিলাম সেখানে কিন্তু আমি সিপিআও দিয়ে দিয়েছিলাম। সিপিআর মধ্যেও কিন্তু একটা স্ট্রং পোর ফিলিং আছে। তো বেলেডোনার কি হয়? বেলেডোনা কিন্তু জন্মগতভাবে পোর না। বেলেডোনা ১ম এ ওয়েলথি কন্ডিশন এ থাকে। ডেলুশন ওয়েলথ অফ এর মধ্যে বেলেডোনা আছে। বেলেডোনা ১ম এ ওয়েলথ এ থাকে। পরে সে পড়ে যায়। আর এই ভ্যালেরিনা হচ্ছে জন্মগতভাবেই পোর। এদের কিছু করার নাই। এই কারণে ওই যে ২য় কেসেই তো বললাম যে ওই যে আ ম্যারেজ আফটার সেক্সুয়াল ডমিনেশন হাসব্যান্ডের আ মানে অনৈতিক চাহিদা বা সেক্সুয়াল কি বলবো ডমিনেশন এ পরেও মহিলা কিন্তু দীর্ঘ সংসার জীবন কন্টিনিউ করেছে। তো তাকে আমি কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসাই করেছিলাম যে, "আপনার এতই যখন কষ্ট হইতো আপনি এটা কন্টিনিউ করতে গেলেন, ডিভোর্স নিয়ে নিতে পারতেন।" তিনি বলছেন কি, "আমার কিছু করার ছিল না। আমি যেতে পারিনি।" এই ভ্যালেরিনা মনে রাখবেন, তারা নিজেকেই অ্যাবিউজড হতে দেয়। ঠিক আছে? সে নিজেকে অ্যাবিউজড হতে দেয়। তো আমরা দেখব যে এই মানে আমাদের চিন্তা করতে হবে যে এই রিমেডিটা কেন এরকম হয়? কেন নিজেদেরকে অ্যাবিউজড হতে দেয়? ঠিক আছে? তো ওই যে পুর, ডেলুশন পুর হি ইস এই পুর মানে কিন্তু কেবল ওই যে অর্থ বা পুর মানে কি গরিব, দরিদ্র
আমার কোনো সম্পদ নাই। এইটুক নিয়ে যদি আপনারা ডেলিউশন পোর নিয়ে নেন, তাহলে কিন্তু কখনোই ডেলিউশন পোর এর মূল জায়গায় আপনারা যেতে পারবেন না। ডেলিউশন পোর নিয়ে একটু আলোচনা করি। আমার এর আগেও আলোচনা করা আছে। তারপরেও বলি, পোর মানে কি? পোর মানে কি? কার মনে আছে? পোর মানে হচ্ছে ল্যাক অফ সামথিং। কিছু শর্টেজ আছে, তাই না? আমরা বলি যে আমার কিছু কম আছে। গরিবের ঘরে টাকা নাই, তাই না? আল্লাহ আমাকে অত দেয়নি। কিন্তু ডিকশনারি মানে যখন যখন যাবেন তখন হচ্ছে দরিদ্র, গরিব দেখাবে। মানে একজনের যা প্রয়োজন তা সে পাচ্ছে না। যার কাছে প্রয়োজনীয় ধন নেই, রিসোর্স নাই, যার কাছে কোনো জিনিসের কমতির অনুভূতি থাকে, ল্যাক অফ রিসোর্স, ল্যাক অফ অ্যাবিলিটি, এগুলো হলো পুর। তো যখন পুর শব্দটা আমাদের মাথায় আসে, চোখ বন্ধ করলে আমার মাথায় কি আসবে? এমন একটা ছবি যেখানে একদম ছেঁড়া কাপড়, তাই না? উস্কোস, উস্কোস চেহারা, চুল-টুল এলোমেলো, দুবেলা খাবার ঠিক মতো খেতে পারে না। এরকম কল্পনা আসে আমাদের ইয়েতে। কিন্তু পুরের প্রকৃত মিনিং এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। যখন আমরা ব্যক্তিকে বলি, "আহারে বেচারা।" এই বেচারা বললাম মানেই পুর। ইস! এটা মানেও পুর। মানে আপনি তাকে দেখে আপনার দয়া হচ্ছে। আমরা তাকে দয়া দেখাচ্ছি। ইসরে! কদিন আগে এত ফুটফুটে বাচ্চাটার মা মারা গেল। আহারে বেচারা কতটা দুঃখী। কিন্তু পুর। আবার আমরা ব্যক্তির স্বভাব থেকে বুঝি যে বেচারাটা কতটা গরিব বা পুর। গরিব স্বভাবের, পুর বাই নেচার। একবার পুর, পুর ম্যানার, একদম ম্যানার জানেই না। পুরের আরেকটা মানে হচ্ছে তুচ্ছ, কোন কিছুর কমতি, কোন কিছুর ডেফিসিয়েন্সি সেখানে থাকে। যেমন আ দেখা যাচ্ছে যে তার মধ্যে হিমোগ্লোবিন পুর অ্যামাউন্ট আছে, তাই না? লেস অ্যামাউন্ট আছে। তাহলে পুরের আরেকটা অর্থ হলো অসহায়, অভাবী। পুরকে আমরা বুঝি নির্বল হিসাবে, যার শক্তি নাই। পুর হলো ইনফেরিয়র, পুর ল্যান্ড, পুর ল্যান্ড মানে অনুর্বর জমি যেখানে আপনি গাছ লাগান কিচ্ছু হবে না। এভাবে দৈনন্দিন জীবনে পুরকে আমরা নানান জায়গায় ব্যবহার করি। পুর সেলারি, উস! কি বেতন চলাই যায় না। হ্যাঁ? পুর স্টুডেন্ট, পুর অ্যাটেন্ডেন্স, উপস্থিতি নাই। পুর আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার দুর্বলতা, পুর রিলেশনশিপ, হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশন কেমন? পুর। দুজন দুই মুখে ঘুমায়, দুই ঘরে ঘুমায়। পুর কমিউনিকেশন স্কিল, যোগাযোগ করার ক্ষমতা খুব খারাপ। পুর ইন নিউট্রিয়েন্ট ভ্যালি, খালি ধোঁয়া, মুখরোচক। দেখলে কোনো ভিটামিন-টিটামিন কিচ্ছু নাই। তাইলে পুরের বিষয়টা হলো ল্যাক অফ শর্টেজ অ্যান্ড কিছুর অভাব, তাই না? তো পুর, এই গরিবি এটা একটা অনুভূতি। পুর একটা ফিলিং মাত্র। আপনি দেখবেন যে এই সুদান, পশ্চিম সুদান বা ওই নাইজেরিয়া বা উগান্ডা খেতে পাচ্ছে না, হাড্ডিসার হয়ে গেছে। আপনার মনে হবে, "আরে বাপরে! কি দুর্ভিক্ষ কবলিত এলাকায় এইরকম কষ্টে, দুঃখ কষ্টে থাকবে।" কিন্তু ওই লোক দেখা যাচ্ছে খুব খুশি। আলহামদুলিল্লাহ পড়ছে। ৩ দিন পরে হলেও তো আমি খাবার পাচ্ছি, ২ দিন পরেও খাবার পাচ্ছি। অথচ দেখা যায় এখন কোটি, কোটি টাকার মালিক। হ্যাঁ? ৫ তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চাকর-বাকর সব আছে। তারপরেও সে সন্তুষ্ট না। ঠিক আছে? তো এই যে অনুভূতি, পোর এর ফিলিংস, এই ফিলিংসটা হচ্ছে বোঝার ব্যাপার। তো পোর এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয়, সেগুলো একটু নোট করে নিতে পারেন। সেটা হলো কোন কিছুর অস্বাভাবিক বা পর্যাপ্ততার অভাব। ঠিক আছে? যেমন ধরেন যে আমরা করোনাকালীন দেখেছিলাম পুর অক্সিজেন সাপ্লাই। তারপর হলো বস্তুগত বা ম্যাটেরিয়াল সম্পদের অভাব। ৩ নাম্বারটা হচ্ছে প্রয়োজন থেকে পরিমাণে কম। ৪ নাম্বারটা হচ্ছে করুণাময়ী বা দুঃখপূর্ণ উত্তেজনা বা রোমাঞ্চকর। ৫ নাম্বার হচ্ছে মূল্য বা দামে কম। ৬ নাম্বার হচ্ছে গুণে বা মূল্যে নিকৃষ্ট। ৭ নাম্বার শীর্ণ বা রোগা বা ক্ষীণকায়। ৮ নাম্বার হচ্ছে অনুর্বর, বন্ধ্যা, নিষ্ফল, অলাভজনক, আনপ্রোডাক্টিভ। আর ৯ নাম্বার হচ্ছে characterized by poverty। তো আমরা যখন পোরকে সূক্ষ্মভাবে দেখব,
তখন আমরা বুঝবো যে পোর হলো ব্যক্তির নিজেই নিজের প্রতি বুঝ। পোর হলো তার সাথে রিলেটেড। এটা ব্যক্তির নিজস্ব দৃষ্টিকোণ। ব্যক্তির নিজস্ব দৃষ্টিকোণ থেকে নিজেকে পোর বা রিচ ভাবে। আপনার কাছে ৳৫ আছে, আরে বাপরে! আমার মেলা টাকা আছে। মেলা টাকা, ৳৫ আছে। আবার দেখা যাচ্ছে যে কোটিপতি, ৳১,০০০ ৳১,০০০ হারায় গেল। হায়, হায়, হায়! তো এই পোরের বিষয়টা হচ্ছে আপেক্ষিক। কার কাছে কি কোন গুরুত্ব থাকতেছে সেটাই। ঠিক আছে? এই রুব্রিক্সে আছে পোর হি ইজ। হি হচ্ছে একটা প্রোনাউন, একটা পুরুষবাচক। হি হচ্ছে পাওয়ারফুল। রুব্রিক্সটা আমরা পুরো দেখলে পড়লে বুঝবো কি? হি ইজ পুর মানে প্রেজেন্ট টেন্সে আছে। এর অর্থ হলো ব্যক্তি দুর্বল হয়ে গেছে। এখন হি মানে কি? পুরুষবাচক, masculine পেশি শক্তি যার আছে, সে এখন দুর্বল হয়ে গেছে। তার কোন একটা জিনিসের ঘাটতি হয়েছে। আপ টু মার্কে নাই। তার কাছে যা কিছু আছে তা দিয়ে সে জীবনযাপন করতে পারতেছে। কিন্তু তার মধ্যে স্যাটিসফ্যাকশন নাই। তাহলে পুরা রুব্রিক্স এর অর্থ হলো পড়ে থাকা ব্যক্তি নিজেকে কমজোর ভাবে, দুর্বল ভাবে। কিন্তু সে ব্যক্তি হচ্ছে মহিলা না পুরুষ, হি পাওয়ারফুল। তারপরেও তার কমতি আছে। আর এই কমতি যেকোনো লেভেলে হতে পারে। ফিন্যান্সিয়াল লেভেলে হতে পারে, স্বীকৃতি পাচ্ছে না সে লেভেলে হতে পারে, ভালোবাসা পাচ্ছে না সেদিকে হতে পারে, শারীরিক দিক দিয়ে কোনো কমতি আছে সেদিকেও হতে পারে, ইমোশনের দিক দিয়েও হতে পারে। তো একজন ব্যক্তি ব্যক্তি বিশ্বাস করে যে সে এবং ফিল করে যে তার বস্তুগত সম্পদ, শারীরিক শক্তি দিয়ে তারা এখন আর কিচ্ছু করার নাই। ঠিক আছে? তো এগুলাই ছিল কথা। রুগীরা প্রায় আপনার সামনে এসে বলবে যে, "আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না।" পোর। "আমি দুর্বল হয়ে গেছি, দেখেন শক্তি নাই হয়ে গেছে। এনার্জি নাই, টাকা-পয়সা নাই। আপনার কাছে ওষুধ খাবো, ওষুধ খাওয়ার ইয়ে নাই, টাকা নাই। সবই আমার আছে কিন্তু আমার কেউ নাই। আমার মতন কেউ নাই।" রোগী এই কথাগুলো যখন বলবে তখন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলবে। এই বিষয়গুলা আমাদেরকে বুঝতে হবে। খুব শ্যাডেল লেভেলে বুঝতে হবে। সূক্ষ্ম লেভেলে আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। হ্যাঁ? রুগী এসে অনেক ধরনের এই টাইপের কথা বলবে কিন্তু খুব ভারাক্রান্ত অবস্থা নিয়ে বলবে। "আগে আমি এই করতে পারতাম, ডাক্তার সাহেব। বিয়ের পরে তো আমার এরকম পারফরম্যান্স ছিল, এখন ১ মিনিটও পারি না।" এই টাইপের কথাবার্তাগুলা রুগীরা বলতে থাকে। সেখান থেকে আমরা পোরের জায়গায় যাই। তাহলে পোর মানে শুধুমাত্র দরিদ্র বা সম্পদ নিলে হবে না। পোরের মধ্যে অনেক কিছু আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, তাই না? তো ভ্যা ভ্যালেরিনার মধ্যে ভ্যালেরিনার মধ্যে কেন এই পোর অনুভূতিটা আসে? আমাদের একটু জানা দরকার। তার এই পোর ফিলিংস টা আসে তার কনস্ট্যান্ট ওই থট ইরোনিয়াস এই যে ত্রুটিপূর্ণ চিন্তা সেখান থেকে আসে এবং ডেলুশন সিকবিং এই ২ টাকে যদি নিয়ে নেন তার সাথে এই ২ টা নিয়ে নিলেই দেখবেন যে ভ্যালেরিনা চলে আসছে। আর সেখানে অটোমেটিক চলে আসবে ফেয়ার ডার্ক অফ। আপনাদের ৩ নাম্বার কেসের কথা মনে আছে? মহিলাটার কথা। মহিলাটা কি বলতেছিল যে, "সন্ধ্যা আসতেই আমার ভয় শুরু হয়ে যায়।" কেন? সন্ধ্যায় কি ভয়? কারণ ডার্ক বা অন্ধকার আপনি দেখতে পান না। আপনি জানেন না সেখানে কি ঘটছে। আমাদের ২ টা রুব্রিক্স আছে। পুরোনো রেপার্টরি গুলাতে ভ্যালেরিনা পাবেন না, নতুন রেপার্টরিতে পাবেন। এটা হলো দিয়ে দিচ্ছি। ফেয়ার ডার্ক অফ, অ্যাংজাইটি ডার্কিন। অ্যাংজাইটি ডার্কিন এর মধ্যে মনে হয় পাবেন না পুরোনো রেপার্টরিতে। এগুলো আপনারা এড করে নেন। তো এই লোকজনের মধ্যে প্রচন্ড ভয়, প্রচন্ড ভয়। এখন কি কারণে ভয় হয়? কোত্থেকে ভয় আসে? এগুলো আমাদের একটু ডিসকভার করতে হবে। ঠিক আছে? আজকে অনেক সময় চলে গেছে।